ডিয়ার স্টুডেন্টস, সকলকে সহজ স্টাডিতে আরো একবার ওয়েলকাম। আজকে তোমাদের ইংলিশ ক্লাস 34। আজকে আমরা কয়েকটা বিষয় একটু আগে আলোচনা করব, কারণ তোমাদের 1 তারিখ যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির এক্সাম রয়েছে, সেই সংক্রান্ত দু একটা বিষয় একটু আলোচনা করব। ইতিমধ্যে তোমরা এটুকু জেনে গেছো যে তোমাদের ফুল মার্কস থাকছে এক্সামে অনলি 15, ঠিক আছে? কিন্তু বিষয়টা যতই 15 নম্বরের হোক না কেন, এখানে ম্যাথ 7 এবং ইংলিশ হচ্ছে 8। ওকে, বিষয়টা হলো যে এখানে যেটা বলা হচ্ছে, তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসেছিল আগে, ঠিক আছে? তো সেই যে গেজেটে যেটা বলা হয়েছে নোটিফিকেশনে, যেখানে তোমাদের এই 15 মার্কসের মধ্যে কিন্তু অল টোটালের উপর যে কাট অফটা হবে সেটা কিন্তু নয়, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু একটা কাট অফ ধরে নেওয়া হবে। অর্থাৎ কি, কাট অফ মিন্স, এখানে কাট অফ বলাটা ভুল। ধরো ইংলিশে আছে 8, তাহলে এখানে অন্তত তোমাকে, এখানে বলে দেওয়া হয়নি কিন্তু একটা নির্দিষ্ট কাট অফ মার্কস থাকবে বলে দেওয়া হয়েছে, কিন্তু এক্সাক্ট কত সেটা ধরা হয়নি। ধরে নিলাম আমি তোমাদের সেফ স্কোরের জন্য 50%, তাহলে 8-এর 50% 4 হবে। ঠিক আছে, তাহলে 4 নম্বর তোমাকে পেতেই হবে। ধরো তুমি ম্যাথসে 10 পেয়ে গেলে, ইংরাজিতে 2, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার খাতা দেখা হবে না, ঠিক আছে? বা তুমি কিন্তু ইন্টারভিউর জন্য সিলেক্টেড ক্যান্ডিডেট নও, এটা কিন্তু বলে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি আজকে তোমাদের সামনে দেখাবো। আগে জাস্ট বলে দিই, এটা একটু বুঝে নাও যে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেকশন, অর্থাৎ এখানে তো অনলি দুটো সেকশনই আছে, একটা ম্যাথ হচ্ছে আর একটা ইংলিশ হচ্ছে। তো ম্যাথ এবং ইংলিশ এই দুটোতেই অন্তত 40% করে রাখতে হবে, কিন্তু এক্সাক্ট সেফ স্কোর কত সেটাও কিন্তু পরিষ্কারভাবে কোনো গেজেটে বলে দেওয়া নেই। অর্থাৎ তোমাদের যে ওই 2010-এ, অর্থাৎ যে সময় পরীক্ষাটা হয়েছিল প্রিলিমসের, তখন কিন্তু সেই জায়গাটা কিন্তু বলে দেওয়া হয়নি 2010 বা 11-তে যে কত। তো ধরে নেওয়া যেতে পারে, আমি তোমাদের 40% বলবো না, কারণ যে কোনো এক্সামে 40% ধরা হলেও জেনারেলদের জন্য তোমরা এটুকু জেনে রাখবে অন্তত 50% কিন্তু পেতে হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রেও 50%, অর্থাৎ 3.5, ঠিক আছে? ম্যাথসের ক্ষেত্রেও 50% হলো 3.5 তোমাদেরকে পেতে হবে। 3.5 আর 8, তবেই কিন্তু তোমাদের খাতা দেখাবে। বারবার বলছি, ধরো ইংলিশে কেউ 10 পেয়ে গেলে, ইংলিশ ম্যাথসের ক্ষেত্রে 2 পেলে, দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা কোয়ালিফাইড নও, ঠিক আছে? তারা কিন্তু কোয়ালিফাই করবে না ইন্টারভিউর জন্য। বোথ যে সাবজেক্ট, দুটো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্টেই তোমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট কাট অফ মার্কস তুলতে হবে, ঠিক আছে? বলে দিলাম, আর মিন এটাকে কাট অফ বলা ভুল, একটা পাস মার্ক তোমাদেরকে তুলতে হবে। সেটা অবশ্যই তোমরা ধরে রাখতে পারো, 50% ধরে চলো। এটা তোমাদের যেহেতু সেফ স্কোর, আমি বলছি 50% ধরে চলো। ওকে, আচ্ছা, এবারে আসি যেটা বলার, সেটা হচ্ছে যে তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটা আমি একটু চেঞ্জ করেছি মিন সিলেবাস চেঞ্জ করিনি, সেক্ষেত্রে বিষয়টা একটু চেঞ্জ করেছি। এখানে প্রশ্ন আসতে পারে, ম্যাম এটা কি এমসিকিউ তে হবে নাকি এই 15 মার্কসটা ডেসক্রিপটিভ হবে না, ঠিক আছে? ডেসক্রিপটিভ হবে না, এখানে তোমাদেরকে রিটন লিখতে হবে, একদম ঠিক বলেছো, কিন্তু সেটা এমসিকিউ ভিত্তিক হবে নাই, ধরে রাখো। তার কারণ হলো, এমনও হতে পারে তোমাদের কোয়েশ্চেনের মধ্যেই আনসার লিখতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন যে শিটটা থাকবে সেখানেই কিন্তু তোমাদেরকে এই কোয়েশ্চেন শিটের মধ্যেই কিন্তু আনসার লিখতে হবে। অর্থাৎ কি, সেক্ষেত্রে আমরা যেহেতু ধরে নিচ্ছি যে আনসার লিখতে হবে, তাই সেক্ষেত্রে সেটা কিন্তু ওই এমসিকিউ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি তোমার কি বলে, এই যে সার্কেল করতে হবে, সেই সার্কেল সিস্টেমটা থাকবে না। হতে পারে এমনও হলো শুধুমাত্র কোয়েশ্চেনটা দেওয়া আছে, তার আনসারটা তোমাদেরকে লিখতে হলো। আদারওয়াইজ কোয়েশ্চেন দেওয়া আছে, তার 4টে অপশন দেওয়া আছে, এবং তার থেকে তোমাদেরকে আনসারটা লিখতে হলো, কিন্তু আনসারটা তোমাদেরকে নিজে হাতে লিখতে হবে। ওখানে কিন্তু এই গোল পাকানোর বিষয়টা নেই, অর্থাৎ সার্কেল করার কোনো জায়গা নেই, অর্থাৎ তোমাদের কোনো ওয়েমার শিট কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কয়েকটা বিষয় একটু দেখে যাও, বা এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে দেখে যাও। লাস্ট আজকে যেটা বলে দেবো, এক হচ্ছে ট্রান্সলেশন, এক্ষেত্রে আসতে পারে। টেন্স,
আসতে পারে, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এই চারটে টপিক ভিভিআই, এই চারটে টপিক ভিভিআই আসতেই পারে, ঠিক আছে। অন্তত আমার যেটুকু মনে হচ্ছে তোমাদের যে গেজেটটা দেখে যে এই চারটে টপিক তোমাদের আসতে পারে, তাই এগুলো ভালো করে দেখে যাও, আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এছাড়াও সিনোনিম অ্যান্টোনিমস, যদি ধরো সিনোনিম অ্যান্টোনিমস দিয়েও থাকে, সাপোজ আমি বললাম, ধরো দিয়ে দিল যে তোমার কি বলে রিবিউকড, ঠিক আছে, রিবিউক, রিবিউক মানে কি বকাঝকা, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে কিভাবে, সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে স্কোল্ড, স্কোল্ড মিন্স হচ্ছে রিবিউক, ঠিক আছে, বকা দেওয়া, কাউকে তিরস্কার করা, ওকে। তাহলে তোমাদেরকে এইভাবে উত্তরটা লিখে আসতে হবে। হতে পারে যে চারটে অপশন দেওয়া আছে সেখান থেকে বেছে উত্তরটা তোমাদেরকে আনসারের জায়গায় লিখতে হলো, লিখতে তোমাদেরকে হবেই মোট কথা, আদারওয়াইজ কোনো অপশনই দেওয়া নেই, ঠিক আছে, জাস্ট লিখতে হবে। তোমরা দুই ভাবেই প্র্যাকটিস করে যাও, সিনোনিমস, অ্যান্টোনিমস, পার্টস অফ স্পিচ, এগুলো দেখে যাও, ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে, এবং ওয়ান ওয়ার্ড আর ইডিয়মস। তোমরা অনেকে বলছো যে ওয়ান ওয়ার্ডের একটা ক্লাস করে দিলে ভালো হয়, ওয়ান ওয়ার্ডের আমি একটা ক্লাস করে দেওয়ার চেষ্টা করছি, তবু আমি বলছি তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো করিয়েছি ওখানে ওয়ান ওয়ার্ড আর ইডিয়মস এর ক্লাস আছে, তোমরা একটু ওই ক্লাসগুলোকে ফলো করো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে গেল এই বিষয়টা। আহ, প্রথম যে চারটে টপিক বলেছি ওই চারটে টপিক বেশি ভালো করে দেখে যাও। দেখো, এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের রিটেন এক্সামিনেশনের জন্য যে গেজেটটা দেওয়া হয়েছিল, সেই গেজেটটা বলা হচ্ছে এখানে, দ্য কোয়েশ্চেন্স ইন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অন, জাস্ট টপিকটা বলে দিয়েছে, কোনো নির্দিষ্ট কোনো টপিক মানে সিলেবাস বলেনি। ওয়ান, জেনারেল ইংলিশ, যেখানে বলছে 8 মার্কস থাকবে, অ্যান্ড অ্যারিথমেটিক অনলি 7 মার্কস থাকবে, অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে খুব একটা কঠিন প্রশ্ন কিছু আসবে না, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকবে। দ্য টেস্ট উইল বি অফ 1 আওয়ার্স ডিউরেশন, ওকে, দুটো মিলিয়ে 1 ঘন্টা সময় থাকবে, ওকে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই ইন ইচ অফ দ্য টেস্ট সেপারেটলি। ভেবে দেখো, দুটো টেস্টেই তোমাদেরকে, এই যে দুটো টপিক আছে এই দুটো টপিকেই তোমাদেরকে কিন্তু পাশ করতে হবে, এই দুটো টপিকেই তোমাদেরকে কিন্তু পাশ করতে হবে, এটা খেয়াল রেখো, আলাদা আলাদা হয়তো দেবে সেটা। দ্য কমিশন উইল হ্যাভ ফুল ডিসক্রিশন টু ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস, কমিশন একটা নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস নিজেরা ঠিক করবে, সেটা কত এখানে বলে দেওয়া নেই। দ্য কোয়েশ্চেন্স উইল বি সেট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সনস, অবশ্যই প্রশ্নটা বাংলা এবং ইংরাজিতে থাকবে, ঠিক আছে, ইংলিশের কোয়েশ্চেন তো ইংলিশেই হবে, আর বাংলার যেটা ম্যাথসের কোয়েশ্চেন হবে ওটা হয়তো বাংলাতে হবে, ঠিক আছে, বা বোথ বেঙ্গলি আর ইংলিশ ভার্সন থাকতে পারে। তাহলে আমি বলে দিলাম এটাই ছিল তোমাদের রিটেন গেজেট। রিটেন এক্সামিনেশনের যে সম্পর্কে জাস্ট এইটুকুই বলে দেওয়া ছিল, ডিটেলে কিছু বলা নেই, তাই আমি প্রথম থেকে যে যে টপিক গুলো বলছি যদি একটু দেখে যাও অন্তত তোমরাই হেল্প পাবে, ঠিক আছে, কারণ এক্সাক্ট করে যেহেতু এখানে কিছু বলে দেওয়া নেই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে এমসিকিউ আসবে না, অর্থাৎ তোমাদের গোল পাকাতে হবে না, অপশনস দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে, যদি অপশনস দেওয়া থাকে তাহলে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে নিজেদেরকে নিজে লিখতে হবে, আদারওয়াইজ যদি অপশনস দেওয়া না থাকে তাহলে কিন্তু নিচে তোমাদেরকে নিজেদেরকে আনসারটা, সঠিক আনসারটা লিখতে হবে, ঠিক আছে। এই হলো তোমাদের প্রসিডিওর পরীক্ষার। আচ্ছা, এবারে আজকে আমি কয়েকটা জিনিস একটু বলে দেব। এক্ষেত্রে আজকে আমরা ফার্স্ট, যেহেতু আজ দেখো আমি কোনো অপশনস রাখিনি, কারণ আমি চাই যে তোমরা দুভাবেই প্র্যাকটিস করে যাও, যেটাতেই আসুক না কেন তোমরা করবে, কারণ যেহেতু এখানে নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া নেই, ঠিক আছে। শুধুমাত্র আমি বলবো যে অফিসিয়াল যে তোমাদের যে ডিরেকশন সেটাকে ফলো করো, এটা ওটা সেটা শুনো না, সেক্ষেত্রে দু রকম ভাবে এই যেভাবে বললাম সেইভাবে প্র্যাকটিস করে যাও, ওকে। ন্যারেশন, দেখো ন্যারেশনের ক্ষেত্রে আমরা সবসময় যেটা দেখি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দেওয়ার প্রবণতাটা ওদের মধ্যে অনেক বেশি থাকে, ঠিক আছে। এই ইন্টারোগেটিভ প্রশ্ন হচ্ছে মানে প্রশ্নবোধক বাক্যগুলো, ডিরেক্ট স্পিচে প্রশ্নবোধক এই দেওয়ার চান্সটা অনেক বেশি থাকে, ঠিক আছে, পরীক্ষায়। কারণ সময় অত্যন্ত কম, তোমাদেরকে দেখে যেতে হবে, তোমরা যদি এইটুকু অন্তত হেল্প হয় সেটাই, সেটা আমারও ভালো লাগবে, আর তোমরা কমন পেলে অবশ্যই আমারও ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে দেখো, আমরা দেখে নেব, আমরা যদি নিয়মটা অন্তত দেখে যেতে পারি যে কোনটা কিভাবে করে, সেইভাবে আমরা পরপর বসিয়ে আসবো,
ঠিক আছে, এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি সেটা প্রশ্নবোধক বাক্য হয়, বলছে যে হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ উইল, আর ইউ উইল, তুমি কি অসুস্থ, এই কথা বলছে, তাহলে এক্ষেত্রে আমি কি বলবো, হি আস্কড, হি আস্কড। তাহলে এক্ষেত্রে দেখো যখন আমি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে সেড আছে, সেডের পরিবর্তে আস্ক শব্দটা ইউজ করব, ইনডিরেক্টের ক্ষেত্রে আস্ক শব্দটা ইউজ করব, অথবা এনকোয়ার শব্দটা ইউজ করব। তাহলে হি আস্ক অর এনকোয়ার, যেটা আমাদের মনে থাকবে পরীক্ষায়, জটিল করবে না, যদি মনে থাকে যে আস্ক ইফ, তো দেন সেটাই বসিয়ে আসবে, কোনো ভুল নয়, ঠিক আছে। হি সেড টু মি, তাহলে হি আস্কড অফ মি, আস্ক অফ মি মানে এনকোয়ারের পরিবর্তে অফটা বসেছে, আস্ক থাকলে শুধু মি বসবে, এটা মাথায় রেখো, ঠিক আছে। একটা জিনিস বলে রাখি, মাথায় রাখো, যে এনকোয়ার বসেছে বলেই কিন্তু পাশে অফ বসেছে, আস্কের পরে কিন্তু কোনো অফ বসবে না, আস্কড মি হবে, বসবে। আস্কের পরে এরপর অফ মি বসবে না, মাথায় রেখো, ওই অফটা শুধুমাত্র বসেছে এনকোয়ার শব্দটা আছে বলে, যদি তুমি এনকোয়ার বসাও, যে কোনো একটা বসাবে, যদি তুমি এনকোয়ার বসাও তাহলেই অফ বসাও, আদারওয়াইজ শুধু যদি আস্ক লেখো তাহলে এনকোয়ার লেখার দরকার নেই, এবং সেক্ষেত্রে অফ দেবে না, আস্কড মি করে দেবে, ঠিক আছে। এবার কেন এটা ইডি যুক্ত হয়েছে, ইডি মনে করে যুক্ত করতে হবে, কারণ দেখে নাও প্রথমটাতে কি আছে, সেড, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তাহলে আমি যখন এখানে বসাবো তখন এটাকেও আমাকে পাস্ট ফর্মে করতে হবে, ঠিক আছে। তাহলে হি আস্কড মি হলো, এবারে হচ্ছে ইফ, ইফ শব্দটা বসাতেই হবে, অর এক্ষেত্রে ওয়েদার, তোমরা ইফ বসাও যেটা ইজি ভাবে করো, ঠিক আছে, মাথায় একদম হেডেক নিও না, সময় কম, ইফ দাও। এক্ষেত্রে যেটা বলবো, দেখো প্রশ্নবোধক বাক্যটা ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আর থাকবে না, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে আর ইউ উইল, এখানে তাহলে সে আমাকে বলছে যে তুমি কি অসুস্থ, তাহলে ইনডিরেক্ট স্পিচে করলে এটা কি হবে, সে আমাকে বলছে যে আমি কি অসুস্থ, তাহলে এখানে আর ইউ, ইউটা তাহলে এখানে আই হয়ে যাবে, আই হলো, আর এখানে ওয়াজ হচ্ছে, কারণ যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, আমি আগেই বলেছি পাস্ট ফর্মে আছে, আর ইলটা অ্যাজ ইউজুয়াল বসে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে নিয়মে করবে, যদি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় প্রথমে আস্কড হবে, যাকে বলছে সেটা বসাবে, ঠিক আছে, হলো, তারপরে একটা ইফ বসালে, ইফ এর পরে দেখছো যে ওটা কি ধরনের সেন্টেন্সে রয়েছে, ওটা কি পাস্টে কি ধরনের টেন্সে রয়েছে, তাহলে সেই অনুযায়ী ওটাকে চেঞ্জ করবে। আর অবশ্যই আর ইউ উইল, পরীক্ষায় কিন্তু এটা করে দিয়ে এসো না যে ইউ ওয়্যার ইল এরকম করে দিয়ে চলে এসো না, দেখো আগে পড়ে দেখবে, যেটা ডিরেক্ট সেটা কিন্তু ইনডিরেক্ট নয়, যে সে আমাকে বলল যে তুমি কি অসুস্থ, যদি আমি এটা ইনডিরেক্টে করি তাহলে কি হবে, যে সে আমাকে বলল যে আমি কি অসুস্থ, তাহলে আমি আমি বললে আই হবে, ইউ এর পরিবর্তে অলওয়েজ আই বসে, এটা মাথায় রাখবে, এক্ষেত্রে কিন্তু ইউ থাকলে আই বসে, এই নিয়মগুলো কিন্তু জানতে হবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না, এটা কিন্তু তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে এগুলো, ঠিক আছে। ইয়েস, ন্যারেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, তাহলে গেল প্রথমটা বললাম, সেকেন্ডটা দেখো, বলছে যে মাই ফাদার সেড টু হিম, ইজ নট পভার্টি এ কার্স, তাহলে কি হচ্ছে বিষয়টা, যে মাই ফাদার, সে কাকে বলছে, তাকে বলল, আমার বাবা তাকে বলছে, সেড টু হিম, তাকে বলছে, কি বলছে, যে তাহাকে, এখানে হিম আছে, ইজ নট পভার্টি এ কার্স, ঠিক আছে, এই যে সম্পত্তি থাকা বিষয়টা, হুম, সম্পত্তি থাকা বিষয়টা, এটা কোনো অভিশাপ নয়, ইজ নট পভার্টি মানে সম্পত্তি বিষয়টা কখনো অভিশাপ নয়, তাহলে মাই ফাদার যেরকম ভাবে বলেছি, দেখো সেড আছে মানে এটা কি আছে, পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তো পাস্টে বসালে তাহলে আক্সড হলো, আক্সড, এখানে দেখো হিমটাই বসবে, যে আমার বাবা তাকে বলছে, ঠিক আছে, হিম বসলো, তারপরে দেখো ইফ, ইফ পভার্টি ওয়াজ হবে, পভার্টি, আচ্ছা,
আচ্ছা, এবারে আমাকে বলো এক্ষেত্রে কেন এই তোমার কি বলে এই তোমার কি বলে ইজটা কেন চেঞ্জ হয়নি? তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে ম্যাম এটা কেন চেঞ্জ হলো না ইজটা। এক্ষেত্রে চেঞ্জ হয়নি এই কারণে যে এটা হচ্ছে একটা ইটারনাল ট্রুথ, ঠিক আছে? সম্পদ কখনোই কিন্তু অভিশাপ নয়, এটা একটা ইটারনাল ট্রুথ। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, পূর্ব দিকেই সূর্য ওঠে, ওটা কিন্তু কখনো পশ্চিম দিকে উঠবে না, ঠিক আছে? তো ইটারনাল ট্রুথের ক্ষেত্রে অলওয়েজ সেটা প্রেজেন্ট ফর্মই থাকবে। ওকে, ইটারনাল ট্রুথের ক্ষেত্রে সেটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মই থাকবে। ওকে, সেটা দেখে নেবে পরীক্ষায়। এই হলো, তাহলে পভার্টি ইজ নট এ কার্স হলো। চলো নেক্সট। নেক্সট হচ্ছে ইউ সেড টু রাম, তুমি রামকে বলছো উইল ইউ হেল্প মি, তুমি রামকে বলছো যে সে কি তোমাকে হেল্প করতে পারবে, ইনডিরেক্ট হলে এটাই হবে তাই তো, সে কি তোমাকে হেল্প করতে পারবে, তাহলে ইউ আস্কড রাম, তুমি রামকে বলছো ইফ, ইফ তাহলে সে, ইফ হি, হি হলো এখানে যেহেতু এটা পাস্ট ফর্ম, দেখো এটা চেঞ্জ হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম আছে, তাহলে এক্ষেত্রে উইলটা চেঞ্জ হয়ে গেল, উইল এর পাস্ট ফর্ম উড, হি উড হেল্প ইউ, হি উড হেল্প ইউ, ঠিক আছে, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড। আর এখানে দেখো এটা পাস্ট ফর্ম আছে, সেড আছে বলেই ওটা কিন্তু উড হয়েছে, আর এখানে আক্সড হয়েছে, ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? দেখো, বুঝতে পারছো সবাই? তাহলে এইভাবে কিন্তু লিখতে হবে, এটা হচ্ছে আনসারটা, পরীক্ষা এইভাবে লিখে আসতে হবে, ঠিক আছে? এবং কারেক্ট লিখতে হবে, তবে কিন্তু মার্কস পাবে। আর ছোট ছোট দেবে, এমন কিছু কোনো কিছু বড় বড় দেবে না, কোনো বড় জিনিস দেবে না, ঠিক আছে? এটা মাথায় রেখো। দেখো, এই এতক্ষণ ধরে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে বলছিলাম, আমি যেটা বলছিলাম যে ন্যারেশনের ক্ষেত্রে যদি তোমরা খুব ভালো করে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো, তাহলে একটা চান্স ন্যারেশন এলে সাধারণত এর মধ্যেই আসে, ঠিক আছে, পরীক্ষার জন্য। এটা আমি একটা জাস্ট তোমাদেরকে লাস্ট মিনিট একটা সাজেশন, একটা জাস্ট টিপস বলে রাখলাম, ঠিক আছে? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে ধরনের সেন্টেন্সে আদেশ, অনুরোধ এইগুলো বোঝানো হয়, উপদেশ এগুলো বোঝানো হয়, তাকে আমরা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স। আগেরটা আমরা পড়েছিলাম কোন রকম প্রশ্নবোধক বাক্য, সেটা হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এটা দেখো, বলছে যে মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, যেখানে আমার বন্ধু আমাকে বলছে যে এখনই বাড়ি যাও, তাহলে সে আমাকে কি করছে? সে আমাকে এক প্রকার অ্যাডভাইসড করছে, তাই তো? তাহলে সে আমাকে অ্যাডভাইসড করছে, মাই ফ্রেন্ড, এখানে অ্যাডভাইসড কথাটা দিলে সেটা সব থেকে কারেক্ট হবে, টোল্ড হয় কিন্তু টোল্ড দেওয়াটা ঠিক নয়, কারণ এই ধরনের বাক্যে যদি তুমি অ্যাডভাইস, তারপরে ধরো রিকোয়েস্ট, কমান্ড, হ্যাঁ এগুলো যদি দাও, বেগ, এই শব্দগুলো যদি ইউজ করো এই ধরনের বাক্যগুলোতে, সব ক্ষেত্রে নয়, এটা রিকোয়েস্ট মানে অ্যাডভাইসের বাক্য বলে এই ধরনের। আবার যদি ধরো কাউকে তুমি ধরো অর্ডার করছো দেন কমেন্ট করছো, ঠিক আছে, কাউকে ধরো তুমি রিকোয়েস্ট অনুরোধ করছো দেন তুমি রিকোয়েস্ট করছো, এইগুলো, এই শব্দগুলো ইউজ করলে সেটা ভালো আমার মনে হয়, যে যেহেতু এটা লিখে দেখাতে হবে, তো এই ধরনের বাক্যগুলো অনেক বেশি অ্যাপ্লিকেবল হবে, যারা লিখবে তাদের ক্ষেত্রে পাশের সম্ভাবনাটা বেশি থাকবে। রিকোয়েস্ট, অ্যাডভাইসড, এই শব্দগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে মাই ফ্রেন্ড অ্যাডভাইসড মি, না মনে থাকলে আর তো কিছু করার নেই, তাহলে তো তখন টোল্ড দিতেই হবে। কেন বলা হয়েছে এই অ্যাডভাইসড, ইডি কেন যোগ হয়েছে? আগেই দেখো উপরে দেখো সেড আছে, সেড মিন্স আমি বলে দিয়েছি পাস্ট ফর্মে আছে সেন্টেন্সটা, একটু দেখে নেবে কিন্তু। সেজ যদি থাকে, টেল যদি থাকে, তাহলে সেটা কিন্তু সেজ যদি থাকে, টেল যদি থাকে, তাহলে এগুলো কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে, তখন কিন্তু এখানেও প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, আনসারে তখন প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু সেড রয়েছে, তাই জন্য এখানে কিন্তু আমরা পাস্ট ফর্মে রয়েছে বলে এখানেও কিন্তু পাস্ট ফর্মটা ইউজ হয়েছে। ওকে, সেন্টেন্স দেখে নেবে, চোখ কান খোলা রেখে তবে কিন্তু উত্তর করে আসতে হবে। ওকে, বি কেয়ারফুল, প্র্যাকটিস করো, সবকিছু ভুলে প্র্যাকটিস করো এই দু একদিন।
আচ্ছা, অ্যাডভাইসড মি, এখানে কি হচ্ছে, গো হোম অ্যাট ওয়ান্স আছে তো, এই গো হোম অ্যাট ওয়ান্সটা পুরোটা বসে যাবে, তার আগে জাস্ট একটা টু বসবে। টু গো হোম অ্যাট ওয়ান্স, দেখো একটা টু বসেছে। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা টু বসবে এবং তারপরে গো হোম অ্যাট ওয়ান্স, এটা পুরোটা বসে যাবে। ওকে, আচ্ছা এটা গেল। নেক্সট, নেক্সট দেখো, সিমিলারলি একদম হি সেড টু মি, এখানে পাস্ট ফর্ম আছে তাই জন্য আমি এখানে পাস্ট ফর্ম বসিয়েছি। হি সেড টু মি ডু নট গো দেয়ার, সেখানে যেও না, তার মানে তুমি এটা কি করছো, অর্ডার করছো। ধরে নিলাম আমি, তুমি অর্ডার করছো, এটা অ্যাডভাইসড করছো না, অর্ডার করছো। তাহলে হি অর্ডার্ড মি, অর্ডার্ড দেখো ইডি যোগ হয়েছে, অর্ডার্ড মি পাস্ট ফর্মে আছে যেহেতু, হলো অর্ডার্ড মি। এবার এখানে দেখো কি বলেছে, ডু নট গো দেয়ার, তাহলে সেক্ষেত্রে নট আছে, এটা কি, নট মিন্স হচ্ছে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই না, নাবাচক শব্দ। তাহলে এখানে হবে এই ডুটা এখানে ইউজ হবে না, নটটা আগে চলে আসবে, নট টু গো দেয়ার। ডুটা এখানে ইউজ হবে না, এখানে নটটা আগে চলে আসবে, অর্থাৎ নাবাচক শব্দ আগে বসবে। নাবাচক শব্দটি আগে বসবে। ওকে, নাবাচক শব্দটি আগে বসবে, নট টু গো দেয়ার, ঠিক আছে, তারপর টুটা বসবে, তারপর দেন গো দেয়ার, এই শব্দটা ইউজ হলো। ওকে, আচ্ছা এইভাবে তাহলে ন্যারেশন গুলো, আমি নিয়মগুলো বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে। কাল আমরা আবার করবো এক্সক্লেমেটরিটাও কিন্তু বলে দেবো, ঠিক আছে, সরি। আচ্ছা এবারে আসি ভয়েস চেঞ্জের বিষয়। ভয়েস চেঞ্জ আমরা খুব বেশি দেখি যে কোয়েশ্চেন মার্ক দিয়ে যে ভয়েস চেঞ্জ গুলো থাকে, অর্থাৎ সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দিয়ে ভয়েস চেঞ্জ থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ আমরা দেখব যে প্রশ্নবোধক বাক্য দিয়ে ভয়েস চেঞ্জ থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বা দিয়ে দেয়। তাহলে সেখানে আমরা কি করব, এই যে নিয়মটা বলছি যে দেখো হু দিয়ে আছে, এখানে কি বলছে, হু আছে তাই তো, হু উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, হু উইল ডু দ্য ওয়ার্ক, যখন দেখছো যে এই ধরনের সেন্টেন্স আছে হু উইল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এক্ষেত্রে এই হু থাকলে কি হবে, হু থাকলে অলওয়েজ বাই হুম ইউজ হবে। যে কোনো হু দিয়ে যখনই দেখবে শব্দ শুরু হয়েছে কোন রকম, তোমাকে এটা কি বলা হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বাচ্য বলে থাকি। ঠিক আছে, এটা হলো তোমার কর্তৃবাচ্য। আচ্ছা তাহলে আগেই বললাম যখনই হু থাকবে, হু যখনই সেন্টেন্সের প্রথমে দেখবে হু আছে, তার মানে ওটা বাই হুম দিয়ে শুরু হবে, চোখ বন্ধ করে বাই হুম দিয়ে শুরু করবে, বাই হুম, তারপর হচ্ছে উইল দ্য ওয়ার্ক বি ডান, তাহলে উইল, এখানে উইলটা বসে যাচ্ছে, ডু যেটা ভার্ব আছে তার কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে সেটা পরে বসবে উইল দ্য ওয়ার্ক বি ডান, বি ডান। তাহলে এখানে নিয়মটা কি হলো, যখনই হু থাকবে, হু থাকলে at first by whom প্লাস হচ্ছে ভার্বটা বসছে উইল, দেন কি বসছে, বাদবাকি যে তোমার কি বলে দা ওয়ার্ক যেটা অবজেক্টটা থাকছে সেটা বসছে, দেন হচ্ছে তোমার দেন হচ্ছে তোমার এখানে বসছে অবজেক্ট হলো, তারপর হচ্ছে ভার্বের একটা বি ভার্ব বসছে, দেন তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হচ্ছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ করছো। তাহলে এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, অনলি হু এর ক্ষেত্রে এই নিয়মটা হবে। খেয়াল রাখো, শুধুমাত্র হু থাকলে এই নিয়মটা আসে, আর এটাই বলি যে হু দিয়ে প্রশ্ন অনেক বেশি দেয় ভয়েস চেঞ্জে। ঠিক আছে, ওকে, আচ্ছা চলো নেক্সট দেখো, ডু ইউ নো হিম, পরেরটা বলছে ডু ইউ নো হিম, এক্ষেত্রে কিন্তু আর এটা হবে না, আগেরটার মতো নয়, এক্ষেত্রে কি হবে, ডু থাকলে, ডু থাকলে ইজ হবে। এবার আমার কথা হলো ইজ তো হলো, কেন হলো, ডুটা যেহেতু প্রেজেন্টে আছে,
তাই জন্য এখানে ইজ হলো, অর্থাৎ এটা কিন্তু আমরা কি বলি, ইজ, অ্যাম, আর, এগুলোকে আমরা বলে থাকি বি ভার্ব। এগুলোকে আমরা কি বলে থাকি, অ্যাম ইজ আর কে আমরা বলে থাকি বি ভার্ব, কিন্তু এটা প্রেজেন্টে আছে বলে, ডুটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, বর্তমান কাল। তাহলে ডু ইউ নো হিম, তাহলে প্রথমে বি ভার্ব, তাহলে বি ভার্ব হলো ইজ, ইজটা বসে গেল। আচ্ছা, ইউ নো হিম, তাহলে এখানে হচ্ছে আমরা সব সময় কি জানি, যেটা অবজেক্ট, অবজেক্টটা আগে চলে আসে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এই যে হিম, তাই তো? তাহলে এটা হয়ে গেল হি, হি হলো। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব এখানে কি আছে, নো আছে না, তাহলে নোন হবে, নো নিউ নোন, নোন হবে। এবং তারপরে হচ্ছে নোন টু ইউ, এখানে আর বাই হবে না, সাধারণত নোনের পর টু হয়, তাই জন্য এক্ষেত্রে হলো ইজ হি নোন টু ইউ। তাহলে এখানে সেন্টেন্সটা কি হলো, প্রথমে বি ভার্ব বসলো, বি ভার্ব বসার পর অবজেক্টটা বসলো, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসলো, এখানে টু বসেছে কারণ এখানে নোনের সঙ্গে টুটা যায় সেই জন্য, দেন টু বসে তারপরে এখানে সাবজেক্টটা বসলো। সাবজেক্টটা অলওয়েজ লাস্টে বসে, এটা তোমরা জানো ভয়েসের ক্ষেত্রে, আমি আরো বেশ কয়েকটা ক্লাস নেব, বলে দেবো। এটা একটা গেল তো। আর একটা হচ্ছে যে, আরেকটা হলো দেখো যে যে ডিড, যেটা বলছিলাম, ডিড থাকলে কি হবে, ডিডটা কি ছিল, এটা তো পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম বসেছে বলেই কিন্তু এখানে ওয়াজ ওয়্যার হবে। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, এই যে অ্যাম, ইজ, আর, এই তিনটে হচ্ছে প্রেজেন্টের বি ভার্ব, প্রেজেন্টের বি ভার্ব, ঠিক আছে? আর পাস্টের বি ভার্ব হচ্ছে, পাস্টের বি ভার্ব হচ্ছে তোমার ওয়াজ আর ওয়্যার, ওয়াজ এক বচনের ক্ষেত্রে, ওয়্যার বহু বচনের ক্ষেত্রে। আর ফিউচার হলে শ্যাল উইল, ফিউচার হলে শ্যাল উইল। ওকে, এটা খেয়াল রেখো, এই নিয়মগুলো খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু করতে পারবে না। ঠিক সেম আমি একবার বলে দিলাম। তাহলে প্রথমে হচ্ছে বি ভার্ব বসেছে, দেখো ভালো করে দেখে নাও। তারপর দেখো সাবজেক্ট, টিটা হচ্ছে এখানে সাবজেক্ট, এই সরি অবজেক্ট ছিল, অবজেক্টটা বসলো, অবজেক্ট বসার পরে টি, টি এর পরে এখানে কি হবে, টি এর পর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেক, টুক, টেকেন, ঠিক আছে? টেকেন হলো বাই, এখানে কিন্তু দেখো যেহেতু আগেরটাতে টু হয় তাই নোনের পর টু, তাই এখানে কিন্তু বাই বসেছে, বাই হিম। ওকে, তাহলে এখানে বাইটা বসবে, এন্ড দেন হচ্ছে তোমার এখানে সাবজেক্টটা বসবে, মানে ঘুরে যাচ্ছে আর কি, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে যেটা হয় যে, হ্যাঁ, বাই তারপরে হচ্ছে তোমার ওই হিম শব্দটা বসবে। ওকে, তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখে নাও ভালো করে, যদি কারোর কোনো অসুবিধা লাগে অবশ্যই আমাকে জানাবে, আমি বলবো, ঠিক আছে? রিপিট করতে আমার কোনো অসুবিধা নেই, তোমরা বললেই আমি রিপিট করব। ডিড হি টেক টি, আবার বলে দিচ্ছি, টিটা এখানে কি ছিল, অবজেক্ট ছিল, তো ওটাকে আগে নিয়ে চলে আসতে হবে, হি টেক টি, তাহলে এখানে অবজেক্টটা আগে বসবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তাই হয়। তারপর টেকেন হবে, যেটা হচ্ছে তুমি জানো যে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, টি টেকেন, তারপরে বাই হলো, তারপর লাস্টে হিম হচ্ছে, ঠিক আছে? তারপর সাবজেক্টটা চলে যাবে। সাবজেক্টটা অ্যাকচুয়ালি ওখানে কি হয়, আহ মানে এখানে হচ্ছে তোমার আমরা যেটা বলে থাকি অবজেক্টিভ কেস হয়ে যায়, ঠিক আছে? সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্টটাই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টিভ কেস হয়ে যায়, কেস বলে থাকি এটাকে আমরা, অবজেক্টিভ কেস হয়ে যায়। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, নইলে আমরা করতে পারবো না। কেন, তোমরা হয়তো বলতে পারো যে ম্যাম কেন এটা হচ্ছে, তো সেটাই বললাম যে এখানে সাবজেক্টটা অবজেক্টিভ কেসে হয়ে যায়, মি, আস, ইউ, হিম, এইভাবে হয়ে যায়, ঠিক আছে? এটাকে অবজেক্টিভ কেস বলে এটা। ওকে, আচ্ছা এবারে আসো ট্রান্সলেশন। ট্রান্সলেশন কঠিন দেবে না, আমি আগেই বলছি, শোনো, যদি একটু মোটামুটি ভাবে নিয়ম কানুন গুলো জানো, কনস্ট্রাকশন করতে পারো, তাহলে ট্রান্সলেশন সহজেই দেবে, এক লাইনেরই দেবে,
এখানে বলছে যেমন তোমার মাথা বেশ পরিষ্কার, এখানে কি মাথা তাই বলা হয়েছে? এখানে ব্রেনের কথা বলা হয়েছে যে তোমার ব্রেনটা অ্যাকচুয়ালি খুব ভালো, ইউ আর ব্রিলিয়েন্ট, বলে না? তো এক্ষেত্রে যেটা হবে যে এখানে, আর আমি যেটা বলছি যে ইংরাজি ট্রান্সলেশন কখনো এই বাংলা থেকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা যায় না, জানো? এটা ভুল হয়। ইংরাজি বা বাংলা যাই বলো না কেন, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন এটা কোনোদিন হয় না, এটা করতে কিন্তু বলে না পরীক্ষায়, তোমাদেরকে ভাবানুবাদ করতে হবে। তোমার মাথা বেশ পরিষ্কার, অর্থাৎ তোমার একটা পরিষ্কার ব্রেন আছে। হি হ্যাজ এ ক্লিয়ার ব্রেন, হি হ্যাজ এ ক্লিয়ার, আচ্ছা এক্ষেত্রে বলবো তোমার কি বলে, ক্লিয়ার ব্রেইন, ঠিক আছে? তোমার মাথাটা বেশ পরিষ্কার। আচ্ছা, এখানে ক্লিয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, এখানে ক্লিয়ার্ড হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার কি বলে প্রেজেন্ট পারফেক্টে করা হয়েছে, ওই জন্য এটাকে আমরা এইভাবে লিখেছি। এখানে এক্ষেত্রে না টেন্স খুব গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা। ওকে, টেন্স এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্টের নিয়মই হচ্ছে হ্যাজ বা হ্যাভ বসবে এবং তারপরে ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেইটা বসবে, সেই জন্য এখানে ক্লিয়ার্ড হয়েছে, ক্লিয়ার্ডই হবে, ঠিক আছে। হি হ্যাজ এ ক্লিয়ার্ড ব্রেইন। পরেরটা দেখো, বলছে যে 1999 সালে একটা ঘটনার কথা বলি, যদি এই কথাটা বলো, অর্থাৎ 1999 সালে কোনো একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা মিন্স হচ্ছে ফ্যাক্ট, আমরা যেটা বলি ইনসিডেন্ট বলি, এই ফ্যাক্ট বা ইনসিডেন্ট। লেট মি টেল ইউ, অর্থাৎ দেখো বলে না যে লেট মি ইন্ট্রোডিউসড, ঠিক আছে, নিজেকে ইন্ট্রোডিউসড করো। তো লেট মি টেল ইউ, আমি তোমাদেরকে বলছি অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, অ্যাবাউট এ ফ্যাক্ট হতে পারে, ঠিক আছে, ফ্যাক্ট মানেও ঘটনা, ওকে, এটা হবে অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস মানে ঘটনাটা কোথায় ঘটেছিল, দ্যাট অকার্ড শব্দটাও এক্ষেত্রে ইউজ হতে পারে। অকার্ড যেটা মানে ঘটনাটা ঘটেছিল ইন 1999, আগেই বলেছিলাম যে যে কোনো ইয়ারের আগে অলওয়েজ ইন বসে, তাই এটা প্রিপজিশনটা দেখে নেবে। অকার্ড মানেও কোনো এক জায়গায় ঘটনাটা ঘটেছিল, টুক প্লেস শব্দটাও ভুল নয়, ঠিক আছে, টুক প্লেস শব্দটাও ভুল নয়, অকার্ড মানেও ঘটা, ঠিক আছে। লেট মি টেল ইউ অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস ইন 1999। ওকে, তাহলে ট্রান্সলেশন কখনো একরকম হয় না, বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়, কিন্তু সেক্ষেত্রে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা ঠিক হচ্ছে কিনা সেটাই কিন্তু তারা দেখবে। যেমন আমি বললাম দেখো, ইনসিডেন্ট মানেও ঘটনা বোঝায়, আবার ওই তোমার কি বলে যেটা বললাম যে তোমার ফ্যাক্ট মানেও ঘটনা বোঝায়, ঠিক আছে। করাবো এগুলো, চিন্তা করো না, করাচ্ছি তো। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, এটা স্বামী বিবেকানন্দের একটা বাণী, ভারতের কাজে তোমার একটা ভবিষ্যৎ আছে, অর্থাৎ কি না, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, অর্থাৎ আই ফার্মলি বিলিভড, ঠিক আছে, আমি বিশ্বাস করি, দ্যাট ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস, মানে তোমার একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বোঝাতেই পসিবিলিটিস শব্দটা ইউজ হয়। তোমার একটা ভবিষ্যৎ আছে, ইউ হ্যাভ ইমেন্স মানে ভবিষ্যতে এটা করতে পারো, এখানে আছে দেখো ভবিষ্যৎ বলেছি, ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কাজে মানে ভারতকে সার্ভিস দেওয়া, তাই তো, সেটাই বলা হয়েছে। ইমেন্স পসিবিলিটিস যেটা আমরা বলে থাকি, অর্থাৎ একটা তোমার একটা বিশাল ভূমিকা রয়েছে, এই ইমেন্স শব্দটা এখানে এই কারণে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, একটা বিশাল ভূমিকা রয়েছে, এক কথায় ভূমিকা শব্দটা যদি দিই সেটা ভুল হবে না, ঠিক আছে। ইমেন্স পসিবিলিটিস, ইমেন্স শব্দ ইউজ করতে পারো এক্ষেত্রে, যদি একান্ত না মনে থাকে গ্রেট পসিবিলিটিস এটা ইউজ করতে পারো, ঠিক আছে, গ্রেটটা মনে থাকলে গ্রেট দিতে পারো, কোনো অসুবিধা নেই, গ্রেট, মহৎ, এই শব্দটা ইউজ করতে পারো। Okay? আচ্ছা, বলছে যে ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে, এই যে জ্বলিতেছে, তেছি তেছো, এগুলো মানেই হচ্ছে অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এটা পাস্ট হলে পাস্ট, মোট কথা এটা কন্টিনিউয়াস হিসেবে ইউজ হয়, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস থাকলেই অ্যাম ইজ আর মানে ভার্ব যেটা থাকবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ফর্মে হবে, পাস্ট থাকলে ওয়াজ ওয়্যার হবে, আর ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হবে, তাহলে অ্যাম ইজ আর, এটা যদি প্রেজেন্ট হয়, আর তাছাড়া কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অথবা ওয়াজ ওয়্যার
এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, যেটাতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি যে দ্য ল্যাম্প ইজ, এখানে একটা ইজ হবে, হ্যাঁ আই হবে এটা, দ্য ল্যাম্প ইজ বার্নিং, জ্বলছে, ইন এ স্মল রুম, আলোটা জ্বলিতেছে ঘরের মধ্যে। দেখো ল্যাম্প ইজ, ঠিক আছে, বার্নিং, বার্ন মানে জ্বলা, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ইন এ স্মল রুম, একটা ছোট্ট ঘরে। ওকে, আচ্ছা এই অবধি আজকে করো, একটু বোঝো ক্লাসগুলো। আর যদি এগুলো দিয়ে দেয়, আমি সেই জন্য পড়িয়ে রাখতে চাইছি সব রকম, যেহেতু স্পেসিফিক্যালি কিছু বলে দেওয়া নেই। আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক আমি দেবো, কালকে এটা চেষ্টা করো যে দেবাশিসের বাবার রাজার মতো ধন সম্পত্তি, এটা দেখো তো ট্রান্সলেশন করে কি হবে। এটা তোমরা আমাকে বলো যে দেবাশিসের বাবার রাজার মতো ধন সম্পত্তি, এটাকে ট্রান্সলেট করে আমাকে বলো যে কালকে কি হবে উত্তরটা। ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ, সকলে খুব ভালো থাকো। অবশ্যই পরবর্তী ক্লাস যারা আজকে নতুন দেখছো, দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।